আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি RTVর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের শরীরে একটি স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে। যখন এই তাপমাত্রা বেড়ে যায় বা লিমিট ক্রস করে যায় তখন আমরা এটিকে জ্বর বলে থাকি। জ্বর আসলে একটি লক্ষণ মাত্র। বিভিন্ন রোগের কারণে এই জ্বরের বহিঃপ্রকাশ ঘটে থাকে। কোন জ্বর আসলে কি রকম লক্ষণ প্রকাশ পায় বা কোন রোগের ক্ষেত্রে কি ধরনের জ্বর হয়, জ্বর হলে আমাদের কি করণীয়, কখন আমরা বাসায় জ্বর ম্যানেজ করতে পারি বা কখন আমাদের হাসপাতালে ভর্তি হওয়া উচিত বা জ্বর থেকে কি কি ধরনের জটিলতা হতে পারে, এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা উচিত। এবং সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় সাম্প্রতিক জ্বর, জটিলতা এবং করণীয়। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং আমাদের এই অনুষ্ঠান যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV Lifestyle এই ঠিকানায়। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মারুফ বিন হাবিব, বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, মেডিকেল কলেজ ফর উইমেন, উত্তরা, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা জ্বর নিয়ে কথা বলতে চাই। প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে কি কি ধরনের জ্বরের রোগী আপনাদের কাছে আসছে বা কোন কোন ধরনের জ্বর এই সময়টিতে বেশি হয়? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবং ধন্যবাদ ডক্টর বাইজিদ আপনাকে। প্রথমেই আমি ধন্যবাদ দিচ্ছি RTVকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, তো জ্বর নিয়ে কথা বলতে গেলে আমরা যারা মেডিসিনের ডাক্তার তাদের কাছে জ্বর হচ্ছে, আপনি যেটা বললেন, জ্বর তো একটা উপসর্গ। জি, নানা অসুখের কারণে জ্বর হয়, তো এটা একটা কমন একটা রোগী আসার কারণ আমাদের কাছে। এই সাম্প্রতিক সময়ে আমরা তো অনেক ধরনের অসুখ দেখলাম, তো জ্বর অনেক কারণে হতে পারে। এমন না যে শুধু ইনফেকশনের কারণে জ্বর হবে। ইনফেকশনের কারণে তো জ্বর হতেই পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া, আরও কিছু প্যারাসাইট, আরও ফাঙ্গাস, এরকম নানাবিধ জ্বর আসতে পারে। কিন্তু কমনেস্ট যে জ্বর সেটা হলো ভাইরাল জ্বর, এতে কোনো সন্দেহ নেই, খুব কমন জ্বর। এছাড়া ইনফেকশন ছাড়াও মানুষের জ্বর আসতে পারে। কোনো একটা আঘাত পেলো জোরে, এসে অ্যাক্সিডেন্ট হলো, সেখান থেকে জ্বর আসতে পারে। কোনো বাত ব্যথার জন্য জ্বর আসতে পারে, মানে অনেক কারণ এটা। তো আমাদের আলোচনাটা একটু সহজ হবে আমরা যদি এটাকে একটু ন্যারো করে আনি, যে কমন যে জ্বরগুলো আমাদের সাম্প্রতিক সময় আমরা দেখলাম। আমরা কোভিডের সময় পার করলাম, জি হ্যাঁ, কোভিডের ভ্যাকসিন নিলাম, কোভিডটা এখন কমে গেল। এখন যে হচ্ছে না তা না, হচ্ছে, বাট এটা একটা নর্মাল সর্দি কাশি জ্বরের মতো হয়ে গেছে। তারপর কমনেস্ট জ্বর হলো, আমরা যদি ভাইরাল জ্বর নিয়ে আলোচনা করি তাহলে আমাদের অনেক ধরনের ভাইরাস আছে, আমরা সেগুলো হয়তো আইডেন্টিফাই করতেও পারি না, করতে চাইও না অনেক সময়, কারণ এগুলো বেশিরভাগই হচ্ছে সেলফ লিমিটিং, নিজেই হয়, নিজে থেকে ভালো হয়ে যায়। আর কমন যে ফুসফুসজনিত কিছু ভাইরাস আছে সেগুলোর কারণে আমাদের জ্বর হয়, যেমন আপনার সর্দি, কাশি, জ্বর একই সাথে থাকা, নাকটা বন্ধ হয়ে থাকা, চোখটা লাল হয়ে থাকা, এইসব উপসর্গ দেখলে আপনি বুঝে নিতে পারেন যে এটা সাধারণত একটা ভাইরাস হতে পারে। ব্যাকটেরিয়া যে হবে না তা না, সাধারণত ভাইরাস হতে পারে। আর আমি জ্বরটাকে এইভাবে যদি ভাগ করি তাহলে আমাদের দর্শক শ্রোতাদের বুঝতে সুবিধা হবে যে জ্বরের সাথে কিছু সিমটম যদি থাকে, সেই সিমটমগুলো ইন্ডিকেট করবে যে আপনার পার্টিকুলার কী কারণে জ্বর হলো। আমরা যদি একটু সেভাবেই শুনি আপনার কাছে, যে জ্বরের সাথে কোন কোন বিশেষ লক্ষণ থাকলে কোন ধরনের পার্টিকুলার জ্বর হয়েছে আমরা বুঝি। এখন যদি জ্বরের সাথে ধরেন, আমি উদাহরণ দিচ্ছি, কেউ বলল যে আমার জ্বর আসলো এবং সাথে সাথে আমার গলায় ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, আমার গলায় ব্যথা হচ্ছে, আমি ঢোক গিলতে পারছি না। তারপরে পরীক্ষা করে দেখা গেল যে টনসিলগুলো খুব ফুলে গেছে, ওখানে 5 পয়েন্ট হয়ে আছে, তাহলে তো সহজ ডায়াগনোসিস টনসিলাইটিস, এটা ব্যাকটেরিয়ার কারণেই সাধারণত হয়। আবার গলায় ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, এটা শুনেই যে আমি ব্যাকটেরিয়া চিন্তা করে ফেলবো, এটাও কিন্তু চিন্তা করার কোনো সুযোগ নাই। অনেকে আছে অ্যালার্জিক প্রবণতা কারো বেশি, তখন দেখা যাচ্ছে অ্যালার্জিজনিত কারণে ক্রনিক টনসিলাইটিস হয়ে গেল, সেটা টনসিলে একটা প্রদাহ হচ্ছে, তার হয়তো কিছু গরম পানি গড়গড়া করলে আর একটু প্যারাসিটামল খেলেই ভালো হয়ে যাবে। তারপর একটা মানুষ জ্বর আসলো, উনি বলল না আমার তো তলপেটটা ব্যথা করছে, আমার প্রস্রাব করতে জ্বালা পোড়া হচ্ছে, তাহলে আইডেন্টিফাই করা সহজ হয়ে গেল যেটা ইউরিনে ইনফেকশন হয়েছে। তারপর কেউ বলল আমার জ্বর আসলো, আমার বুকে ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, আমার কাশির সাথে কফ বেরোচ্ছে, রক্তও বেরোচ্ছে, তাহলে সহজ হয়ে গেল যে নিউমোনিয়া হয়ে থাকতে পারে। কিন্তু এই ধরনের সিমটম যদি না থাকে,
আপনার শুধু জ্বর আসলো, আর মনে রাখতে হবে সব জ্বরের সাথেই আমাদের শরীর ব্যথা, গা মেজমেজ, মাথা ব্যথা, এগুলো কমন একেবারে, এই কমন মানে থাকবেই এগুলা জ্বরের সাথে। এগুলো যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে জ্বর, কিন্তু কোনো সিমটম, ফোকাল কোনো সিমটম এরকম নাই যেগুলো দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো ওগুলা। এইসব জ্বরের কমনেস্ট কারণ হচ্ছে আমাদের দেশে ভাইরাস জ্বর। এবং তারপরে ভাইরাস জ্বরের পরের কারণ হলো টাইফয়েড, প্যারাটাইফয়েড, আমাদের জায়গা হিসেবে ম্যালেরিয়া, আরও কিছু জ্বর আছে সেগুলা। তো এখন ভাইরাস জ্বরগুলোর মধ্যে এই যে আমরা যে পার করলাম, একটু আগে বলেছিলাম কোভিড পার করলাম, তারপর আমাদের বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে, তারপর ইদানিংকালে ঢাকা শহরে চিকুনগুনিয়ার বেশ প্রাদুর্ভাব হয়েছে। তো এইসবের কারণেই জ্বরগুলা সাধারণত হচ্ছে। যেহেতু ডেঙ্গু চিকুনগুনিয়া নিয়ে সবসময় কথা হচ্ছে এবং এখন পর্যন্ত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগী পাওয়াও যাচ্ছে, আমরা আলাদাভাবে একটু শুনতে চাই এই জ্বর সম্পর্কে। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে নেব আমরা। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যালো। দর্শক আমাদের সাথে কথা বলবার চেষ্টা করছেন, ততক্ষণে আমরা একটু আপনার কথা শুনতে চাই। ডেঙ্গু সম্পর্কে আমরা একটু জানতে চাই, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার লক্ষণগুলো যদি আলাদাভাবে একটু স্পেসিফিকভাবে আমাদের দর্শকদের জন্য বলতেন। ডেঙ্গু আর চিকুনগুনিয়ার কিছু লক্ষণ একই রকম, জ্বর আসবে। তার আগে একটু বলে নেই, ভাইরাস জ্বরগুলার অন্যতম একটা প্রধান উপসর্গ, ডেঙ্গু চিকুনগুনিয়া একটা ভাইরাস, এটা মেনে নিয়েই বলছি। জি। অন্যতম প্রধান একটা বিশেষত্ব হচ্ছে যখন জ্বরটা আসে শুরুর দিনই অনেক জ্বর চলে আসে। জি। যত দিন যায় জ্বরটা কমতে থাকে। আর উল্টাটা যদি হতো টাইফয়েড, প্যারাটাইফয়েড, সেটা শুরুতে অল্প জ্বর থাকতো, যত দিন যাইতো তত জ্বরটা বাড়তে থাকতো। জি। আমরা বলি যে প্লেন আকাশে ওড়ার মতো, আর ভাইরাস জ্বর হচ্ছে প্লেন মাটিতে নামার মতো। তো ওই ডেঙ্গু চিকুনগুনিয়া অনেক বেশি জ্বর দিয়ে শুরু হবে, শরীর ব্যথা থাকে। ডেঙ্গুতে কিছু স্পেশাল উপসর্গ হলো মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, জি, কোমর ব্যথা, এগুলো থাকে। চিকুনগুনিয়াতে আপনার পার্টিকুলার যে গিরাগুলা, ছোট গিরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের এই গিরাগুলা ব্যথা হইতে পারে, পায়ের বড় গিরাগুলা ব্যথা হইতে পারে, মানে আমরা বলি আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। চিকুনগুনিয়াতে বেশি, ডেঙ্গুতে এটা কম হয়। ডেঙ্গুতে ওভারঅল সারা শরীরে একটা ব্যাপক ব্যথা থাকে। জি। এই ধরনের জ্বর এবং ব্যথা বা অন্যান্য লক্ষণগুলো যখন প্রকাশ পাবে তখন আসলে কখন পরীক্ষা করা উচিত বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করা উচিত, বা কখন আর সময় নষ্ট না করে চিকিৎসকের শরণাপন্ন অবশ্যই হওয়া উচিত, সেটা একটু বলবেন। এখন আমরা তো ডেঙ্গুর সময়টা পার করলাম, মানে মোটামুটি এখন 1টা 2টা 3টা করে হচ্ছে, অত বেশি হচ্ছে না ডেঙ্গু। কিন্তু বর্ষাকালটা আমাদের নভেম্বর পর্যন্ত ব্যাপক হারে ডেঙ্গু হয়েছে, নভেম্বর ডিসেম্বর পর্যন্ত হয়েছে। তো এই সময় মনে রাখতে হবে, এই সময়ে যদি যে কারোরই জ্বর আসে তা ধরে নিতে হবে যে ডেঙ্গু হতে পারে। জি। এখন ওই পার্টিকুলার রোগীটার শরীরে কি কি প্রবলেম আছে সেটার উপর ভিত্তি করে তাকে আমরা আলাদা করব। দেখা যায় তার যদি বিভিন্ন ধরনের অসুখের উপস্থিতি থাকে, যেমন আপনার হার্ট ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ বা অন্য আরও অনেক ধরনের অসুখ আছে, তাহলে তাকে আমরা একটু বিশেষ গুরুত্ব আকারে দেখবো। যেমন প্রেগনেন্ট একজন ভদ্রমহিলা, ওনার জ্বর আসলো, কারণ এইসব ক্ষেত্রে জটিলতাটা বেশি বাড়তে পারে। তারপর কেউ হয়তো হেলথ ফ্যাসিলিটি থেকে অনেক দূরে আছে, তাকেও আমরা একটু বিবেচনায় আনবো যে না, আপনার যদি জটিলতা শুরু হয়, কারণ আমরা জানি যে ডেঙ্গু প্রেজেন্টেশনটা অনেক সময় খুব জটিল হতে পারে। যেমন স্বাভাবিক ডেঙ্গু হতে পারে, যার কোনো প্রবলেম হলো না, শরীর ব্যথা ট্যাথা জ্বর হয়ে ভালো হয়ে গেল। আরেকটা হতে পারে যেটা আমরা শুনেছি ডেঙ্গু হেমোরেজিক ফিভার, যেটাতে আমাদের শরীরে এক ধরনের ঘটনা ঘটে যে প্লাজমা লিকেজ হয়, আমাদের রক্তনালী থেকে পানিগুলো বের হয়ে শরীরের বিভিন্ন জায়গায় জমে যায়, যেমন অ্যাবডোমিনাল ক্যাভিটি, পেটে জমতে পারে, ফুসফুসের পর্দায় জমতে পারে। তাহলে জমে গেলে হবেটা কি? জমে গেলে আমাদের রক্তনালীর মধ্যে থেকে যদি পানিগুলো সরে যায় তাহলে আমাদের প্রেশারটাও তখন ফল করে যাবে। তখন আমাদের তো সব কিছু মেনটেন করার জন্য প্রেশার লাগবে, তখন আমরা বলি শক। এমন সিচুয়েশন হতে পারে বিশেষ একটা ডেঙ্গুতে, সবার যে হবে তা না, কিছু কিছু ক্ষেত্রে হবে। এখন কার হবে সেটা তো বোঝা মুশকিল। এই জন্যে একটা সময় পরে অবশ্যই রিস্ক ফ্যাক্টর বিবেচনা করে ডাক্তারের কাছে যেতে হবে, ডেঙ্গুটা পরীক্ষা করে ফেলতে হবে। এই কারণে করতে হবে যে আপনার ডেঙ্গু রোগী ইদানিং চিকুনগুনিয়ার সাথে ব্যথা হচ্ছে, গিরা ব্যথা, আপনি পার্টিকুলার একটা ব্যথার ওষুধ খাবেন কি খাবেন না, কারণ ব্যথাটা তো কমছে না ধরেন নর্মাল প্যারাসিটামল খেয়ে। আপনাকে ওই সময় অবশ্যই ডেঙ্গুটা আপনার মন থেকে দূর সরায় ফেলতে হবে। অনেক দর্শক আমাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করছেন, আর একজন দর্শকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
আমার নাম লিটন, মোহাম্মদ লিটন, ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি লিটন সাহেব বলুন। ঘটনা হলো স্যার, আমার ওয়াইফের এই ঠান্ডাটা আসলেই গাড়ির ডান সাইড দিয়ে হঠাৎ করে এত ব্যথা করবো, রক্তটা ঠান্ডা ধরে রাখবো, 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনার আলসার। ডাক্তারি ঢাকা লেবেডে এবং স্কোয়ারে অনেক টেস্ট করলাম, ইন্ডিফাই করে সলিউশন আসলো আলসারের জন্য প্রায় বড় বড় ডাক্তার দেখাইলাম। তার নাম কি, প্রফেসর লেবেডের। এখন সমস্যাটা কি হচ্ছে সেটি বলুন। মানে সমস্যা হলো আলসারের ওষুধ দেয়, কিন্তু 2-3 দিন ভালো থাকে, ঘুরে গে যেই কি সেই, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো আপনার গাড়ির রক্তটা ঠান্ডা ধরে রাখে, নর্মাল ভাবে চলাফেরা করতে পারে না, নামাজ পড়তে। জি দর্শক, আপনার সমস্যাটি আমরা বুঝতে পেরেছি। ওনার ওয়াইফের কথা উনি বলছিলেন, ঘাড়ে ব্যথার কথা বলেছেন এবং সেই সাথে ডায়াগনোজড কেস আলসার সেটি উনি উল্লেখ করেছেন। ওনার জন্য আসলে লাইফস্টাইল মডিফিকেশন বা নিয়মিত কি ধরনের, যদিও আমাদের আজকের অনুষ্ঠানে টপিকের সাথে মিলছে না, কিন্তু আমরা উত্তর দেব। আমাদের সম্মানিত দর্শক প্রশ্নটা করেছেন, অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা প্রথমটাতে যাই, সেটা হচ্ছে যে বললো যে ঘাড়ের ডান দিকের রগটা টান দিয়ে ধরে। এটা বেশ কয়েকটা কারণে হতে পারে, যেমন আমাদের ঘাড়ের হাড্ডিতে এক ধরনের বাত থাকলে এটাকে আমরা বলি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। তো ওনার যদি সেটা থাকে, সেটা বাড়তে পারে। শীতের সময় যে কোনো ব্যথা বেদনাই বাড়ে, আমরা জানি। এখন ওনার অ্যাক্টিভিটি কেমন, কাজ কেমন, এগুলা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্তে যেতে হবে যে একটা সিম্পল এক্সরে করা যেতে পারে ঘাড়ের, করে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। আর আলসারের ব্যাপারে বক্তব্য যেটা হচ্ছে যে উনি আলসার বলতে চাইছে, তার মানে পাকস্থলীতে আলসার ধরে নিচ্ছি, পাকস্থলী বা পাকস্থলীর পরে যে ডিওডার্নাম থাকে সেখানে আলসার হতে পারে। তো সেই আলসার হলে আমরা বলি যে একটা জীবাণুর সাথে এটা সম্পর্ক থাকে, আমরা সবাই হয়তো জানে বাই দিস টাইম, হেলিকোব্যাক্টার পাইলোরি। তো সেটা ডায়াগনোসিস করার পর ডাক্তার সাহেবরা 2 ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন 10 থেকে 14 দিনের জন্য। সেটা দিলে এই জীবাণুটা ঘায়েল হয়ে যায় এবং বেশ কিছুদিন এই আলসার থেকে মুক্ত থাকা যায়। এই 2টা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আমরা গ্যাস্ট্রিকের যে ওষুধ আমরা ব্যবহার করি, পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, সেটাও ব্যবহার করতে হয়। কিন্তু এই প্রসঙ্গে একটু বলে রাখি, একবার আলসার হয়েছিল দেখেই যে পেটের সমস্যা হলে নতুন করে আবার আলসার হয়েছে, এটা কিন্তু ব্লাইন্ডলি বলা যাবে না। কারণ আমরা কিন্তু একটা ডিপেন্ডেন্ট হয়ে যাই এই ধরনের ওষুধের উপর। আপনি সার্ভে করে দেখতে পারেন বা বিভিন্ন জায়গায় যে আমাদের কম বেশি অনেক রোগীরাই আলসারের ওষুধ খেয়ে থাকেন। এবং আমি সমালোচনা করছি না, কিন্তু আমি বলছি যে আমাদের ডাক্তার সাহেবের প্রতি প্রেসক্রিপশনেই কম বেশি অ্যান্টি আলসারের একটা থাকে, কিন্তু এটা তো থাকার কথা না। তার যদি ওই প্রবলেমটা না থাকে আমি একটা ওষুধ কেন দিব? একটা গবেষণা হচ্ছে যে আপনার এখন অসুখের কারণে মানুষের যত না বেশি ক্ষতি হচ্ছে, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে ঔষধের কারণে। ঔষধের কারণেও অনেক বেশি ক্ষতি হচ্ছে, যে কারণে আসলে প্রপার ইউজ অফ এনি ড্রাগস সেটা হওয়া উচিত, রেশনাল ইউজ অফ ড্রাগস। এটা যাতে আমরা, একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের প্রশ্নটা আগে নিই। হ্যালো জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আপনি আলোচনা করছিলেন। জি বলুন। যে স্যারের সাথে কথা বলতে চাই। জি উনি শুনছেন, আপনি আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি আসসালামু আলাইকুম, আমি আমার ওয়াইফের গত 1 থেকে 1.5 মাস হবে অসুস্থ, জ্বর আসছিল। তো জ্বরের পরে থেকে 2 হাতের কবজি এবং পায়ের তলা এবং হাত, এই 2টা জায়গায় মানে ব্যথা, মানে হাঁটতে পারে সমস্যাটা রাতে বা সমস্যাটা বেশি ফেস করতে। জি দর্শক, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আমরাও এরকম একটি বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম যে জ্বর পরবর্তী সময়ে অনেকেরই বাত ব্যথা বা বিভিন্ন জয়েন্ট পেইন এবং এটির কমপ্লেন হরহামেশাই আসছে। এই বিষয়টি নিয়ে আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন? এটা একটা ভালো প্রশ্ন। সাম্প্রতিক সময়ে এই ধরনের অনেক রোগী পাওয়া যাচ্ছে যে জ্বর হচ্ছে এবং জ্বরের সাথে ব্যথা বেদনার উৎপত্তি হচ্ছে শরীরের বিভিন্ন গিরায় এবং শরীরের বিভিন্ন জায়গায়। তো এই ব্যথাগুলো আবার থেকেও যাচ্ছে জ্বরটা ভালো হওয়ার পরে। তো এই ওনার প্রশ্নটা এটার সাথে মিলে যাচ্ছে। তো এখন চিকুনগুনিয়া একটা ভাইরাল ডিজিজ আছে, সেটাও এই মশাবাহিতই রোগ। ওই ডেঙ্গু মশা যেই ভাবে ছড়ায়, ওই একই মশার মাধ্যমেই ছড়ায়। তো
সেটাতে এরকম জ্বর হতে পারে এবং জ্বর পরবর্তী বাত ব্যথা হতে পারে। তো সেরকম জ্বর পরবর্তী বাত ব্যথা হলে এটাকে আমরা বলি অ্যাকিউট আর্থ্রাইটিস হলো জ্বরের সময়, সেটা ভালো হলো না, আবার থেকে গেল, 40% রোগীর এরকম থেকে যেতে পারে, তখন সেটাকে আমরা ক্রনিক আর্থ্রাইটিস বলি। এখন করণীয় হচ্ছে, যেই ভদ্রলোক প্রশ্ন করলেন, ওনার ওয়াইফের যদি আগে থেকে কোনো বাত ব্যথার হিস্ট্রি না থাকে তাহলে আমরা এমন কিছু ধরে নিতে পারি। তো সেই ক্ষেত্রে সাময়িকভাবে ব্যথার ওষুধই হচ্ছে এটার চিকিৎসা। আপনার ব্যথাটা হলো, ব্যথার ওষুধ খেলেন, সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ব্যথাটা কমিয়ে রাখলেন। কিন্তু ব্যথাটা যখন পারসিস্ট করতে থাকবে, অনেক দিন ধরে চলতে থাকবে, তখন তো আপনি লাগাতার ব্যথার ওষুধ খেতে পারবেন না, কারণ এটার তো অনেক জটিলতা থাকবে। তো তখন আপনাকে বিবেচনা করতে হবে এটা কি পার্মানেন্ট কোনো বিশেষ ধরনের আর্থ্রাইটিসে রূপান্তরিত হচ্ছে কিনা। তখন সেটা বিবেচনায় নিয়ে সেটার জন্য আলাদা করে চিকিৎসা দিতে হবে। কিন্তু সাময়িকভাবে ব্যথার ওষুধই খেতে হবে। কিন্তু একটা জিনিসও বিবেচনায় নিতে হবে, যেহেতু ডেঙ্গুর সময়টা আমরা মোটামুটি পার করে ফেলেছি, বর্ষাকালটা, কিন্তু তারপরও কিছু কিছু ডেঙ্গু রোগী হচ্ছে। এই জন্য আপনাকে প্রথমে জ্বর এবং ব্যথা যখন আসলো আপনার, তখনই ওই কমন যে ব্যথার ওষুধগুলো আমরা খাই, ডাইক্লোফেনাক, আমরা যেসব নামে ওষুধগুলো খাই ব্যথার ওষুধ হিসেবে যেগুলো বিবেচিত, আমি প্যারাসিটামলটাকে ব্যথার ওষুধ হিসেবে বিবেচনা করছি না, কিন্তু ব্যথার ওষুধ হিসেবে যেগুলো বিবেচিত সেগুলো ব্লাইন্ডলি খাওয়া ঠিক হবে না। কারণ ডেঙ্গুর যদি ওই ভ্যারাইটিটা হয়, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম অথবা নর্মাল ডেঙ্গু, তাহলে ওই ওষুধগুলা এটার ক্ষেত্রে দেওয়া নিষেধ। অবশ্যই। এবং এই ক্ষেত্রে আপনার মাধ্যমে একটু জানাতে চাই আমরা আমাদের দর্শকদেরকে, যে জ্বর হলে যখন অতিরিক্ত ব্যথা হচ্ছে, আমরা অনেকেই হয়তো ভুল করে ব্যথানাশক ঔষধ যেটি আপনি বলছেন সেটি খেয়ে ফেলছি, সেটি কত ক্ষতি করতে পারে বা কি করা ক্ষতি করতে পারে। ইনিশিয়ালি ওই ব্যথানাশক ওষুধ খাওয়া উচিত না। আপনি যখন বুঝে যাবেন যে আপনার ডেঙ্গু হয়নি, তখন আপনি খেতে পারবেন, আপনার সবকিছু নর্মাল আছে, প্লাটিলেট কাউন্ট, ডেঙ্গু হয়নি, আপনি বুঝে গেলেন, তখন আপনি ব্যথা কমানোর জন্য ব্যথার ওষুধ খেতে পারেন। কিন্তু আপনার যদি বাই চান্স ডেঙ্গু হয়ে থাকে এবং আপনি ওইসব ব্যথার ওষুধ একটা দুইটা খেয়ে থাকেন, তাহলে ডেঙ্গুর সময় এমনিতেই তো আমাদের প্লাটিলেট কমে যাওয়ার প্রবণতা থাকে, ক্ষেত্র বিশেষে অনেক কমে যায়, কারো 10,000-এর নিচেও নেমে যায়। তখন এই ব্যথার ওষুধগুলা প্লাটিলেটের ফাংশনকে দুর্বল করে দেয় এবং সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা এই ব্যথার ওষুধগুলো গ্রহণ করব না। আরেকজন দর্শকের সাথে আমরা কথা বলতে চাই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, ওই আমার বাড়ি হলো সোনারগাঁ, নাম হলো বাইজি। আমার নাতিরা 10 বছর, এখন হাত পা খালি ঘামে। আচ্ছা, আপনার নাতির ওজন কত? 10 বছর, ওজন কত একটু বলবেন? ওজন 10 বছর তো 8 বছর তো 32 কেজি বলে। আচ্ছা, সে কি অন্য কোনো সমস্যায় ভুগছে কিনা বা চিকিৎসকের কাছে গিয়েছেন কিনা, কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছিলেন? জি দর্শক, জি ওই হাত পা ঘামে তো, তারপর আমি এক শিশু বিশেষজ্ঞের কাছে লয়ে গেছিলাম। জি জি। তারপর একটা মলম দিছিল, মলমটা লোনা ভাই, মলমটা দিছে পরে আপনার এটা কোনো কাজ হয় না। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। 8 বছর বা 10 বছরের একটি শিশু, উনি ভাবছেন যে অতিরিক্ত ঘামছে। আসলে এরকম কোন সিচুয়েশনে ওনার কি করা উচিত, কি গাইডলাইন হওয়া উচিত, সেটা একটু বলে দেবেন। ওনার প্রশ্নটা হচ্ছে বাচ্চাটার হাত পা ঘামছে, জি, বোধহয় সারা শরীর ঘামছে না। তো হাত পা ঘামার অন্যতম প্রধান কারণ হচ্ছে 8 থেকে 10 বছর বাচ্চাটার বয়স, 10 বছর প্রথমে বললো, পরে আবার তো এটা আমরা এই যে আমাদের একটু চিন্তা বেশি করি, একটু ভয় পেয়ে যাই, এইসব পরিস্থিতিতে মানুষের হাত পা ঘামে। জি, আমরা যখন একটা নতুন পরিবেশে যাচ্ছেন, তো এটা কমন কারণ, এটা কমন কারণ, সেটা হতে পারে। কিন্তু অন্যান্য আনকমন যে কারণগুলো আছে সেগুলোও খুঁজে দেখতে হবে। যেমন হরমোনাল কিছু কারণ আছে এরকম হাত পা ঘামতে পারে। পরীক্ষা অবশ্যই করা যেতে পারে, কিন্তু আমি বলবো ডাক্তারের কাছে যেতে, মানে ডাইরেক্ট ওনার রোগীটাকে তো আমরা দেখিনি। তো এখন এক্স্যাক্টলি তাকে দেখলে হয়তো আমাদের মাথায় এক ধরনের চিন্তা আসবে। এখন যদি পরীক্ষাগুলো বলি তাহলে উনি চিকিৎসকের কাছে গেলে অবশ্যই হরমোন রিলেটেড কিছু পরীক্ষা, তারপর আরো কিছু হরমোন রিলেটেড পরীক্ষা আছে হাত পা ঘামার সাথে সম্পৃক্ত, এগুলি করা যেতে পারে। যে আমরা একটু জ্বর প্রসঙ্গে শুনছিলাম, আমরা ঔষধের ব্যবহার প্রসঙ্গে আপনার কাছে শুনেছিলাম, আমরা একটু অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে শুনতে চাই। জ্বর হলেই হরহামেশাই আমরা অ্যান্টিবায়োটিক খেতে চেষ্টা করি, আমরা দোকান থেকে নিজেরাই কিনে খেতে চেষ্টা করি, বা সঠিক ডিউরেশনেও আমরা খাই না। আসলে অ্যান্টিবায়োটিক কিভাবে ব্যবহার করা উচিত জ্বরের ক্ষেত্রে? আসলে অ্যান্টিবায়োটিক সম্বন্ধে আমি একটা অ্যালার্মিং কথাই বলতে চাই, সেটা হলো যে আমাদের দর্শকদের এটা শোনা দরকার। এমন একটা সময় হয়তো এসে যেতে পারে
যে ইনফেকশন হবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না, অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। কারণ এখন আমরা এমন এমন রিপোর্ট পাই সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। জি, আমরা যে একটা কালচার সেন্সিটিভিটি করি, তাহলে আপনি কি অ্যান্টিবায়োটিক দিবেন? দেখেন যে পাইপলাইনে যত অ্যান্টিবায়োটিকের গবেষণা খুব বেশি নাই কিন্তু, কারণ অ্যান্টিবায়োটিকগুলোর যচ্ছেতাই ব্যবহারের কারণে এই জিনিসটা হচ্ছে, আমি বলবো। এর জন্য আমরাও দায়ী, আমরা ডাক্তাররাও দায়ী। আমরা ফোনে আত্মীয় স্বজনের সিমটম শুনে বলি এই অ্যান্টিবায়োটিক খান, এটা খান। কেউ একটা অ্যান্টিবায়োটিক খেলো, আমাদের রুগীরা তার নিজের পূর্ব জ্ঞান থেকে সেই অ্যান্টিবায়োটিক নিয়ে খায়, কারণ আমাদের ফার্মেসিওয়ালা তো বাধা দিচ্ছে না। আপনি অ্যান্টিবায়োটিক কিনতে গেলে বলছে না তো যে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসেন। আবার ফার্মেসির লোকটার কাছে গেলে ফার্মেসির ছেলেটা সেও তো অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে যে আমার জ্বর আসছে। এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে যে জ্বরই একটা কারণ অ্যান্টিবায়োটিক দেওয়ার, অথচ জ্বরের যে 101টা কারণ থাকতে পারে, একটা ভাইরাস যে অন্যতম একটা প্রধান কারণ, এবং ভাইরাস যে আমার অ্যান্টিবায়োটিকে কাজ করবে না, ভাইরাসের জন্য আলাদা অ্যান্টিভাইরাল ড্রাগ আছে। তো সেটাও আমরা সব ভাইরাসে আমরা দেই না, কারণ ভাইরাস হচ্ছে নিজে থেকেই হয়, নিজে থেকেই ভালো হয়ে যায়। কিছু কিছু ভাইরাসে আমরা দেই, কিন্তু অ্যান্টিবায়োটিক যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, সেই অ্যান্টিবায়োটিক ভাইরাসে কি কাজ করবে? ওই যে সবাই বলতো, আমাদের স্যাররাও মজা করে বলতো যে একটা ভাইরাস জ্বর হয়েছে, আপনি অ্যান্টিবায়োটিক না খাইলে 7 দিন আর অ্যান্টিবায়োটিক খাইলে 1 সপ্তাহ। অবশ্যই আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রতি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি মূলত যে তথ্যটি বা উপদেশটি দিতে চাচ্ছিলেন, আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম মফিজউদ্দিন, মোহাম্মদ মফিজউদ্দিন, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। জি মফিজউদ্দিন সাহেব, বলুন আপনার সমস্যাটি বলুন। জি, আমার সমস্যাটা হলো, আমি আমার পরিবারের সাথে যে তরকারি পাক করে, এই তরকারিতে আমি খানা খাইতে পারি না। আমি কোনো ঝাল খাইতে পারি না, ঝাল খাইলে আমার পেট এবং মাথায় ব্যথা হয়ে যায়। জি, এটার বা কারণ কি? এরকম কি আমি পরিবারের কোনো তরকারি খাইতে পারি না, আমার তরকারি ঝাল ছাড়া আলাদা পাক করতে হয়। এই গেল 1 নাম্বার বিষয়। এটা প্রায় 10 বছর যাবত এই ঘটনাটা ঘটছে আমার সাথে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। উনি ঝাল তরকারি খেতে পারছেন না, যাতে ওনার জিহ্বা এবং পেটের সমস্যা আছে। আমরা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত একটু ওনাকে পরামর্শ দিতে চাই। এটা তো একটা অভ্যাসগত ব্যাপার থাকতে পারে, এটা তো একটা ফুড হ্যাবিট। জি, কেউ অনেকে আছে ঝাল খেতে পারে না। তারপরে দেখতে হবে যে উনি তো আর বলেননি যে ওনার কি কি অসুখ আছে কিনা, অন্যান্য কি কি অসুখ আছে। কিছু কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি থাকলে জিভের লেয়ারগুলার একটু প্রবলেম হয়, তারপর অ্যানিমিয়া থাকলে এই ধরনের প্রবলেম হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি থাকলে এই ধরনের প্রবলেম হতে পারে, পেপটিক আলসার ডিজিজ থাকলে এই ধরনের প্রবলেম হতে পারে। এখন সার্বিকভাবে বিবেচনা করতে হবে এটা আর কি, এবং অবশ্যই ওনাকে ফিজিক্যালি এক্সামিন করা উচিত যে ওনার জিহ্বায় সেরকম কোনো সমস্যা হয়েছে কিনা বা পেপটিক আলসার ডিজিজ আছে কিনা, এবং সেটি যদি থাকে তাহলে অবশ্যই তিনি পরামর্শ নিলে এই সমস্যার কিছুটা হলেও সমাধান পাবেন। আমাদের এই দর্শককে ধন্যবাদ এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সময় স্বল্পতার কারণে আজকে আলোচনা শেষ করছি। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শক শ্রোতাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জ্বর সম্পর্কে কথা বলেছি। জ্বর সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু জ্বরের চিকিৎসা করতে গিয়েও অনেক সময় জটিলতা সৃষ্টি হতে পারে। আমরা যত্রতত্র অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করি, স্টেরয়েড জাতীয় ঔষধ যদি ব্যবহার করি, ব্যথানাশক ঔষধ যদি ব্যবহার করি জ্বরের ক্ষেত্রে, তাহলে সেখানে হিতে বিপরীত হতে পারে এবং সঠিক সময়ে আমাদেরকে হাসপাতালে ভর্তি হয়ে জ্বরের চিকিৎসা বা জ্বর যে কারণে হচ্ছে সেটির চিকিৎসা নিলে অবশ্যই আমরা ভালো হয়ে যাব। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।